অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিস। নোবেল জয়ীর বাড়িতে কমিশনের টিম। এসআইআর খসড়ায় মায়ের সঙ্গে বয়সের ফারাক কম। এসআই হিয়ারিং এ ডাক নোবেল জয়ীকে। শান্তিনিকেতনের বাড়িতে হিয়ারিং এর নোটিস। নোটিশে ওনারা যেটা একটা ভুল আমাদের দিয়েছেন, সেটা বলছে যে অমর্ত্য সেনের মায়ের সঙ্গে ওর বয়সের ডিফারেন্স 15 বছরের কম। সেনের যখন জন্ম হয় তখন অমর্ত্য সেনের মায়ের বয়সের সঙ্গে ডিফারেন্স ছিল 19 বছর 6 মাস। কত বড় অমানবিক ব্যাপার যে তার বয়সটাকে তাদের লিখতে ভুল, সেটাকে একটা অমর্ত্য সেনের মতো লোক, সারা বিশ্ববন্দিত মানুষ, তাকে একটা নোটিশ পাঠিয়ে দিল। এটা আমরা জানাবো যথাযথ। তথ্য চাওয়াটা হচ্ছে যে ওনারা ওই তার মায়ের বয়সটাকে রেকটিফাই করতে হবে। নির্বাচন কমিশনের দাবি, অমর্ত্য সেনের নাম 2002 তালিকায় নেই। শান্তভানু সেন অমর্ত্য হয়ে ফর্ম ফিল আপ করেছেন। মা অমিতা সেনের সঙ্গে বয়সের পার্থক্য 15 বছর হওয়ায় নোটিশ ইস্যু। অমর্ত্য সেনকে এসআইআর নোটিশে কমিশনকে তোপ অভিষেকের। অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, মানে দেশের সব থেকে বড় অর্থনীতিবিদ, দেশের জন্য যে নোবেল প্রাইজ নিয়ে এসছে, এরা হচ্ছে ঘুষপেটিয়া। দীপক অধিকারী দেব বিজেপির চোখে ঘুষপেটিয়া, অমর্ত্য সেন বিজেপির চোখে ঘুষপেটিয়া। মোহাম্মদ শামি, যে দেশের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছে, বিজেপির চোখে ঘুষপেটিয়া। অমর্ত্যই নরম, দিলীপ গরম সুকান্ত। যেখানে নামের কোনো ভুল আছে, কিছু আছে, বা যারা ভোট টোট দেন না বহুদিন ধরে, তো সেই সব তারা যারা অনিয়মিততা দেখেছে, সেখান থেকে লোক দেখে করছে না, নাম দেখে করছে, ওরা পাঠিয়ে দিচ্ছে। আর বয়স্ক মানুষ যদি কেউ থাকেন, আমার তো বক্তব্য হচ্ছে তার বাড়ি গিয়ে ভেরিফিকেশন হওয়া উচিত। সবাইকে ডাকাতে হয়, কিছু লোক বসে র্যান্ডাম আর নোটিশ পাঠিয়ে দেয়। যারা পাঠাচ্ছে তারা তো কর্মচারী, তারা তো জানে না কাকে পাঠাচ্ছে। কিন্তু বিশেষ ক্ষেত্রে নির্বাচন কমিশনে দেখা উচিত, কোনো সমস্যা থাকলে বাড়িতে গিয়ে সংশোধন করে নেওয়া উচিত। অমর্ত্য সেনের নাম ভোটার লিস্টে কিভাবে থাকলো আমার যথেষ্ট হচ্ছে, কারণ আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেন, উনি সিটিজেনশিপ নিয়েছেন, তো স্বাভাবিকভাবে তার নামটা কাটা যাওয়া উচিত ছিল। কেন আছে আমার জানা নেই, তো আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করেছেন। দেব স্বামীকে এসআইআর শুনানির নোটিশের ব্যাখ্যা কমিশনের। এসআইআর ফর্ম সম্পূর্ণ করেননি সাংসদ অভিনেতা দেব। একইভাবে স্বামীর এসআইআর ফর্মও অসম্পূর্ণ। দেব স্বামীকে নির্দিষ্ট নথি নিয়ে শুনানিতে হাজিরার নোটিশ। দুজনেরই এসআইআর ফর্ম থেকে প্রয়োজনীয় তথ্য মেলেনি। দেব স্বামীকে নোটিশ নিয়ে কমিশনের ব্যাখ্যা। কমিশনের নিয়ম মেনে হিয়ারিং এ যাবেন, নিউজ 18 বাংলাকে জানিয়েছেন দেব। আমি ভারতীয় এবং আমার দেশের যা নিয়ম কানুন আছে, যেটাকে ল অফ দ্য ল্যান্ড বলে, সেটাকে আমি ফলো করব। এবং আমার কাছে এখনো নোটিশ আসেনি, কিন্তু আমি জানি নোটিশ আসারই কথা। আমি আমার দেশের সংবিধানকে রেসপেক্ট করি। আমি আমার পার্টি, আমি আবারও চাইকে ৪র্থবারের জন্য মমতা ব্যানার্জি আবার সিএম হয়ে আসুক। এইটার মধ্যে কোনো নেই, রাজনীতি নেই, এটা আমি চাই। এবং রইল কথা এসআইআর ল অফ দ্য ল্যান্ড, যেটা এখন নতুন নিউ নর্মালের মধ্যে হয়েছে, আমি সেটা ফলো করব এবং নিজেকে প্রমাণ করার জন্য যে আমি সিটিজেন অফ দিস সিটি অফ দিস কান্ট্রি, যা যা লাগবে সেটা করবো। এবার কমিশনই এফআইআর করবে বিএলওদের বিরুদ্ধে। বিএলওদের ফিরে হুঁশিয়ারি কমিশনের। বিএলওদের বিরুদ্ধে অভিযোগ হলে সরাসরি এফআইআর। শুনানির নোটিশ বা শুনানি ঘিরে অভিযোগে কড়া পদক্ষেপ। এসআইআর হয়রানি নিয়ে ফের কমিশনে তৃণমূল সিইওকে স্মারকলিপি। এসআইআর হিয়ারিং এর নামে আতঙ্ক ছড়ানোর অভিযোগ। ইতিমধ্যেই এসআইআর কে কেন্দ্র করে বাংলায় মৃত্যুর মিছিল চলছে। আমরা বললাম যে আপনাদের আমরা বারংবার অনুরোধ করেছিলাম, যারা হ্যান্ডিক্যাপ, যারা অসুস্থ, যারা বয়স্ক, যারা হিয়ারিং এ আসতে পারবে না, তাদের বাড়িতে গিয়ে আপনারা হিয়ারিং করুন। লজিক্যাল ডিসক্রিপেন্সি, অ্যাকচুয়ালি এর কোনো তথ্য তালিকা কারুর কাছে নেই। একটা বিধানসভায় প্রায় 40 থেকে 50 হাজার লোককে হিয়ারিং এ ডাকতে হবে। আপনি বলুন তো, 1 ফেব্রুয়ারির মধ্যে শেষ করা সম্ভব?
পুলিশকে হুঁশিয়ারি সুকান্তর। বাঁকুড়ার তালডাংরায় সভা থেকে হুঁশিয়ারি। তালডাংরায় আক্রান্ত বিজেপি কর্মী, তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। এইখানে দেখছেন তো নীল রং, আপনাকে আমি স্পষ্ট বলে যাচ্ছি, আমার জেলা সভাপতি যাবে, এফআইআর নেবেন, এই অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন। যদি না নেন আপনার থানার এরকম অবস্থা করবো আমি এসে। আপনার থানা কিন্তু আর ভালো থাকবে না, এই গ্যারান্টি দিয়ে গেলাম। পরিষ্কার বলে যাচ্ছি, আমার ছেলের গায়ে যদি হাত পড়ে পাল্টা হিসাব হবে। কোন ভারতীয় জনতা পার্টির কর্মীদের গায়ে হাত দিলে তৃণমূল কংগ্রেসের সেই তাদের পাল্টা ব্যবস্থা হবে। আইসি সাহেব আপনাকে আরেকবার বলছি, এসপি কে এখানে তাকেও বলে দিচ্ছি, এসে লাগাতার এমন ধর্ণা করবো এবং আপনার থানার এমন অবস্থা করবো, এই থানা বলে আর কেউ চিনতে পারবে না, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্র মনে হবে। রাইসিকে হুঁশিয়ারি সুকান্তর। আর মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোটের আগে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি। নতুন কমিটিতে পুরনোদের গুরুত্ব। পুরনো চাল ভাতে বাড়ে, পুরনো নেতায় কি ভোট বাড়ে? ভোটের আগে বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা। নতুন কমিটিতে পুরনোদের গুরুত্ব। বিজেপি রাজ্য কমিটিতে মোট ৩৫ জন, এর মধ্যে অনেকেই পুরনো। বেশ কয়েক বছর ধরে সেভাবে দেখাই যায়নি, তাদের এবার দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন তনুজা চক্রবর্তী 2018 থেকে 21 পর্যন্ত ছিলেন মহিলা মোর্চার সভাপতি। নতুন রাজ্য কমিটিতে তিনি সহ সভাপতির দায়িত্বে। রাজু বন্দ্যোপাধ্যায় এবার সহ সভাপতির দায়িত্বে। প্রবাল রাহা, দেবশ্রী চৌধুরী, বাপি গোস্বামী ছিলেন রাজ্য কমিটির সদস্য, এবার তাঁরা সহ সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে। মহিলা মোর্চার সদস্য ছিলেন শশী অগ্নিহোত্রী, তাকে করা হলো সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক পদে বহাল লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো। শুধু রাজ্য কমিটি নয়, দলীয় মুখপাত্র পদেও পুরনো মুখ। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র করা হয়েছে দেবজিৎ সরকারকে। রাজ্য সভাপতি হওয়ার আগে এই পদে ছিলেন শ্রমিক ভট্টাচার্য। গত জুলাই মাসে রাজ্য বিজেপির সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য। প্রায় 40 বছর ধরে যিনি বিজেপির সদস্য, রাজ্য সভাপতি হয়ে আদি নব্যদের একসঙ্গে নিয়ে চলার উপর জোর দেন শ্রমিক। যারা পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। কোনো নতুন নেই, কোনো পুরনো নেই, যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি। কয়েকদিন আগে রাজ্যে আসেন অমিত শাহ, তিনি ফিরিয়ে এনেছেন দিলীপ ঘোষকে। যা থেকে বার্তা স্পষ্ট, এবার পুরনোদেরও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার বিজেপি রাজ্য কমিটিতেও পুরনোদের গুরুত্ব। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। ইটাহারে অভিষেকের রোড শো। 26-এর ভোটে বিপুল জয়ের দাবি। ইটাহারে অভিষেকের রোড শো। 26-এর ভোটে বিপুল জয়ের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24-এর লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের দলের কর্মী সমর্থকদের বিষয়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেস করেছিল, আপনারা সবাই তা দেখেছেন। কার্যত পঞ্চায়েতের জয়ের খুঁটি পুজোটাই ইটাহারে করেছিলাম, আর আগামী 26-এর চতুর্থবার জয়ের খুঁটি পুজোটা আজকে এই মাটিতেই করে দিয়ে গেলাম আপনাদের সকলকে সাক্ষী রেখে। যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আমাকে আজকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে চির ঋণী। যে উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি, আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করব না। আপনারা সবাই আমার পরিবারের মানুষ। সহকর্মী সমবয়সী যারা রয়েছে তাদেরকে বলবো, লড়াই জোরদার। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি, ইটাহার তো ট্রেলারটা দেখালো, আগামী দিন পুরো সিনেমাটা দেখাতে হবে। নন্দীগ্রামে শহীদ স্মরণ দিবসে শুভেন্দু। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা, আর শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণালের।
এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমি নই। আরে আপনি যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তায় হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আপনাকে 13 বছর অপেক্ষা করতে হয়েছে, 98 সাল থেকে 2011 সাল। আপনি 1,08,000 ভোট পেয়েছেন, একদিনও নন্দীগ্রামে আসেননি গত 5 বছরে। নন্দীগ্রামের মানুষের খোঁজ নেননি। প্রকৃত পরিবর্তন এলে এই পরিবারগুলি সামগ্রিকভাবে এলাকার মানুষ শান্তি পাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে যারা সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, দলের বিভিন্ন শীর্ষ কমিটিতে ছিলেন, তারা যদি একটা ভিডিও বেরোবার পর বিভিন্ন কারণে দলবদল করে থাকেন, তাহলে এই বিশেষণগুলো কার প্রাপ্য, আমার মনে হয় ওনার আয়নায় মুখ দেখে নেওয়া উচিত। 24 ঘন্টার মধ্যেই বক্তব্য বদল, মন্ত্রী কেন বুথ সভাপতি হতেও চান না। গতকাল মন্তব্য দিলীপ ঘোষের, মঙ্গলবার রানাঘাটে মন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ। অনেকে বুঝতে পারেনি দিলীপ ঘোষ কি চায়, এখন দিলীপ ঘোষকে বুঝতে সময় লাগবে। আমি বলেছি আমরা পরিবর্তন করছি, আমরা এখানে সরকার গঠন করব, মন্ত্রী মুখ্যমন্ত্রীও হবে এবং মানুষের জীবনের পরিবর্তন করব। দিলীপ ঘোষ মন্ত্রী হতে কেন, বুথ সভাপতি হতেও আসেনি, পরিবর্তন করতে এসছে। পরিবর্তন তো এমনিতেই হবে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে? গরিব মানুষের জীবনের পরিবর্তন কি করে করবো? বানারহাটে এক বৃদ্ধের জমি দখল করার চেষ্টা, অভিযোগের পেছনে রয়েছেন তার প্রতিবেশী এবং পঞ্চায়েত সমিতির এক তৃণমূল সদস্য। দুজনই অভিযোগ মানতে নারাজ। জলপাইগুড়ির বানারহাট, এখানকার আংরা ভাষা বাঙ্কু বাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকেন বছর 80 বীরবল মজুমদার। বৃদ্ধের অভিযোগ, তার জমি দখলের চেষ্টা করছেন প্রতিবেশী মোহন রায়, তাকে মদত দিচ্ছেন বানারহাট পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য জাফর আলী। কারা করেছে এরকমটা? এটা করছে মন আরিনা এরা, তারপর জাফর কে? ও জাফর যে বড় পঞ্চায়েত। আপনার জমি চাইছে? হ্যাঁ, আমার জমি এমনি একটা দিব, তারপর কান দিব, নাহলে কাজ দিতে। অভিযোগ, বছরখানেক আগে কম দামে জমি বিক্রির জন্য চাপ দেওয়া হয় বৃদ্ধকে, তাতে রাজি না হয় জমি দখলের ছক। মাস চারেক আগে বাড়ির কারেন্টের তার কেটে দেওয়া হয় বলে অভিযোগ। আমাদের বাড়িতে লাইন নাই, লাইন অবস্থা ওরা কেটে দিছে, বাঁশের ঝাড় কেটে নিয়ে গেছে, আমাদেরকে অত্যাচার করে। পুলিশ জানে? পুলিশকে জানাইছে, পুরা বলে আমরা কি করবো, তোমরা অন্য হাইকোর্ট কেস করে দাও, থেকে তোমরা কোর্টে যাও। ওটা আমার জায়গা, বাজারটাও আমার, আমি জমিন মাইপে, হ্যাঁ আমার যেটা দাগ গাছে আমি সম্পূর্ণটা কেটে নিচ্ছি। সম্পূর্ণ খুঁটিগুলো আমার জমিনের উপরে আছে, আমার জমিনের উপরে আমি পিলার লাগাইতে দেবো না, আমি লাইন দেবো না। তার জন্য তো আমি অ্যাকশন নিচ্ছি, প্রমাণ করে দিবে। তো আমি এর কাছ থেকে কিনে নিয়েছি, মোহন রায়ের কাছ থেকে। ও বাঁশ কাটিয়ে ফালাইছি লেবার দিয়ে, তারপরে আমি কিনে নিয়েছি। ওদের সাথে আমাদের কোথায় হয়নি কোনোদিন, তো ওটা কোথাও করে বলবো আমি। ধূপগুড়ির মহকুমা শাসক এবং স্থানীয় পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানিয়েছে মজুমদার পরিবার। জাফর আলীর বিরুদ্ধে আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ নাই। আমরা গ্রাম পঞ্চায়েত থেকে উভয় পক্ষকে চিঠি করছিলাম আমাদের এখানে বসে ব্যাপারটাকে মেটানোর জন্য, কিন্তু বিমল মজুমদারের বাড়ির লোক আসলেও যার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি আসেন নাই। পরবর্তীকালে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা অনেক চেষ্টা করলো ওখানে বৈদ্যুতিক লাইন পৌঁছানোর জন্য, সেটাও উনি ব্যর্থ হয়। আমরা বলেছি আইন অনুযায়ী আপনি ব্যবস্থা করবেন বলে। জলপাইগুড়ির বানারহাট থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। নকশালবাড়িতে ফের সেচ নালা দখল, আবারও তৈরি হচ্ছে কালভার্ট। অভিযোগ, রাস্তার পাশের চাষের জমি বিক্রি করতেই এমন ছক কষেছে জমি মাফিয়া। আর এই নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বিএলআরও। সেচ নালার উপর তৈরি হচ্ছে কালভার্ট। অভিযোগের আঙুল জমি মাফিয়ার দিকে। শিলিগুড়ির নকশালবাড়ির হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত, এখানকার শেবদুল্লাহ জোতে রাস্তার পাশে সেচ নালা, তারপর চাষের জমি, বিঘের পর বিঘে
যেখানে নজর পড়েছে জমি মাফিয়ার। গত বছরের জুন মাসেই সেচ নালার উপর তৈরি হয় কালভার্ট, যাতে সহজে চাষের জমিতে যাওয়া যায়, চাষের জমি বিক্রি করা যায়। সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ করে প্রশাসন। গত বছরের 2রা জুলাই বেআইনি কালভার্ট ভেঙে ফেলা হয়। এর জন্য নামানো হয় আর্থ মুভার। এর প্রায় 6 মাসের মধ্যে ফের একই জায়গায় সেচ নালা দখল, আবারও তৈরি হচ্ছে কালভার্ট। কৃষি নালা ব্যাপারটা পুরোপুরি সেচ দপ্তরের হাতে আর কি। যদি ইরিগেশন ডিপার্টমেন্ট যদি পারমিশন দিয়ে থাকে, যদি দেখতে পায় যে ওদের কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না ওর মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু বলার থাকবে না। কিন্তু যদি কোনো রকম পারমিশন কোনো ডিপার্টমেন্ট থেকে না নিয়ে থাকে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা আবার নেবো এবং আবার সেইভাবে আমরা অভিযান চালাবো আর কি। করেছিলাম আগের বার, সেভাবে আমরা ওটাকে অ্যাপ্রোচ করবো আবার আর কি। আমিও শুনছি কয়েকদিন আগে একটা সেচ নালার উপরে কলভার্ট আবার করা হয়েছে, তো সেটা পারমিশন আছে কি না এটা ভূমি দপ্তরের দেখা উচিত এবং আশা করি যদি পারমিশন থাকে ঠিক আছে, না হলে ভূমি দপ্তর অ্যাকশন নিবে, তাহলে ভাঙা উচিত। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গে 3 জেলায় তৈরি করা হবে পথশ্রীর একাধিক রাস্তা। সম্প্রতি রাস্তার কাজের শিলান্যাস করা হয়। উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং গোয়ালপুকুরে তৈরি হবে নতুন রাস্তা। 2টি ঢালাই রাস্তা তৈরির জন্য পথশ্রীতে বরাদ্দ করা হয়েছে প্রায় 2,80,00,000 টাকা। মঙ্গলবার হয়ে গেল রাস্তার কাজের শিলান্যাস। রাস্তাটা আমাদের খুবই খারাপ, তো বাচ্চা কাচ্চার অসুবিধা। রাস্তাটা যদি ভালো হয় তাহলে আমাদের সবারই সুবিধা হবে, বাচ্চা কাচ্চার মানে পড়াশোনার সুবিধা হবে, যাতায়াতের মানে ভালোই হবে আর কি। আমরা অনেক খুশি স্যার। মোটামুটি 2টা মিলে 3 কোটি টাকার কাছাকাছি। সবাই সম্পূর্ণরূপে সহযোগিতা করবে। এই রাস্তাটা খুব দরকার আছে, কারণ যারা এজেন্সি আছে তাদেরকেও যেন শিডিউল মতো তারাও যেন কাজটা করে। কোচবিহারের শীতলকুচি, এখানকার শালবাড়ি পঞ্চায়েত এলাকায় তৈরি হবে পথশ্রীর নতুন রাস্তা। সনাতন মণ্ডলের বাড়ি থেকে স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার পাকা রাস্তা তৈরি হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 1,43,00,000 টাকা। এই রাস্তাটা আগে কাঁচা ছিল, এখন রাস্তাটা আমাদের এই বেড মেটেরিয়াল হইল, এখন বেড মেটেরিয়াল থেকে রাস্তাটা আরও উন্নত হবে। এটার দিক থেকে আমরা জনগণ আগের থেকে এখন অনেক উন্নত। নিউজ 18 বাংলা।